তাহলে কি শুরু করে দেব? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে। স্ক্রিনটা দেখো, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। তোমাদের তো দুটো সাবজেক্ট ছিল না? হ্যাঁ হ্যাঁ ম্যাম, দুটো সাবজেক্ট। আচ্ছা, এই ফাউন্ডেশনের যে সাবজেক্টটা ছিল, ফাউন্ডেশনের তো আমি খানিকটা পড়িয়েও ছিলাম আমার মনে হয়। দেখো, এই চ্যাপ্টারটা আমার মনে হয় পড়িয়েছিলাম আমি। তো ফাউন্ডেশনের লাস্ট ছিল কংক্রিট পাইপ আর কাস্টিং সিটি। কাস্ট ইন সিটু হয়েছিল, তাই তো? আচ্ছা। উম, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এই যে দেখো, কম্বাইন ফুটিং, স্ট্র্যাপ ফুটিং এগুলো হয়ে গেছিল তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, দেখছি। হ্যাঁ ম্যাডাম এগুলো হয় এগুলো হয়নি? মাঝে আমার একটু নোট নেই, সেখানে আছে নাকি আমি বলতে পারবো। আচ্ছা, না না ম্যাম, এটা হয়ে গেছিল আমার কাছে আছে। পাইল ফাউন্ডেশন, পিয়ার ফাউন্ডেশন এগুলো হয়ে গেছিল। হয়ে গেছিল না? না, পাইল আমার কাছেও আছে, পাইল এই দেখো, আমি তোমাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি, ঠিক পেয়ারও আছে? আছে, পুরো প্রথম উইথটা থেকেই নেই। বলে দিচ্ছি, মনে কি আছে না আছে বুঝতে পারছি না। এক সেকেন্ড একটু দাঁড়াও, দেখি। হ্যাঁ, এই দেখো, প্রথমে রয়েছে আমরা যেটা, দেখো সে প্রথমেই বলেছিলাম আমি, সেই সাবস্ট্রাকচার আর সুপারস্ট্রাকচার দু রকমের স্ট্রাকচার হয়, তাই তো? মাটির তলায় যেটা থাকে সেটাকে সাবস্ট্রাকচার বলে, আর মাটির ওপরে যেটা হয় সেটা হচ্ছে সুপারস্ট্রাকচার, তাই তো? এবার দেখো, প্লিন্থ লেভেল থেকে সেটা আমরা আলাদা করতে পারি, মানে প্লিন্থ লেভেলটাকে বর্ডার লাইন হিসেবে ধরি। সেই প্লিন্থ লেভেলের ওপরের পোর্শনটাকে আমরা সুপারস্ট্রাকচার বলি, আর নিচের পোর্শনটাকে আমরা সাবস্ট্রাকচার বলি। এবার দেখো, নিচের পোর্শনটা যেটা আমরা তোমার মানে তোমার সাবস্ট্রাকচার ধরি, সেটাকেই অ্যাকচুয়ালি আমরা ফাউন্ডেশন বলে থাকি, তাই তো? এবার দেখো, ফাউন্ডেশনটা আমরা, আমাদের যে সাবজেক্টটা রয়েছে যেটা আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে কি না, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, তাই তো? এবার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমাদেরকে পড়তে হবে মেনলি ফাউন্ডেশনটা, মানে ফাউন্ডেশন, তুমি কোন সয়েলের জন্য কি ফাউন্ডেশন চুজ করবে, কোন বিল্ডিং এর জন্য কত ডেপথ তোমাকে করতে হবে, কি ডেপথ বেশি না, ধরো এমন অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো বেশি ডেপথ তোমার দেওয়া যাবে না, বেশি ডেপথে যাওয়া যাবে না, তখন তোমাকে তুমি কি ধরনের টেকনোলজি অ্যাপ্লাই করবে, করে ফাউন্ডেশন করবে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা এই ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ আমাদেরকে বলা হয়, তাই তো? এবার দেখো, এই ক্ষেত্রে আমরা পড়েছিলাম কি না, ফুটিং, ফাউন্ডেশন সয়েল, দেখো খাতায় লেখা আছে, আছে কি? খাতাপত্র আছে না হারিয়ে গেছে? না, গতবারের আছে। আচ্ছা, আচ্ছা, আগে বলো, তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছো? আমার হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। পেয়েছো?
আমার কাছে ফাউন্ডেশনে কিছু নোট নেই, আমি ক্লাস করেছিলাম না, সেগুলো নোট করা হয়নি আচ্ছা এখন শোনো, খুব আমি একটা। একটা কথা বলি, যে তোমার নোটগুলো কাছে আছে ফাংশন আর ঠিক আছে, ফাউন্ডেশন থেকে আছে? বলো। আমার ফাংশন আর ফাউন্ডেশন থেকে আছে। আচ্ছা শোনো, আমি এই বইটা তো এই পেজটা তোমাদেরকে পরে আমি প্রিন্ট করে পাঠিয়ে দেবো, যেটা স্ক্রিন শেয়ার করেছি না, এই পেজটা তোমাদেরকে পরে আমি পাঠিয়ে দেবো। এখান থেকে তোমরা যে নোটগুলো নেই সেই নোটগুলো তোমরা কালেক্ট করে নিও, ঠিক আছে? এখানে দেখো মেন মেন পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো লিখে নাও। প্রথমে হচ্ছে সাবস্ট্রাকচার কাকে বলে, প্লিন্থ কাকে বলে, নোট করো একটা একটা করে। মানে এগুলো দেখে নেবে আর কি, এখান থেকে আমি আন্ডারলাইন করে দেবো। হ্যালো, হ্যালো ম্যাম। জাস্ট হ্যাঁ ম্যাম জাস্ট বলো। পয়েন্টগুলো নোট করো, আমি যেগুলো যেগুলো বলছি। প্রথমে লেখো সাবস্ট্রাকচার, তারপর লেখো প্লিন্থ লেভেল, PLINTH। নাম্বার 2। তারপর লিখবে ফাউন্ডেশন সয়েল, নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে ফুটিং। হয়েছে? তারপর দেখবে লেখা রয়েছে ইয়েস ম্যাম। বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। কত নম্বর পয়েন্ট হলো এটা? 5 নম্বর। আচ্ছা, এবার নাম্বার 6 হচ্ছে লেখো হাউ ক্যান উই ইমপ্রুভ দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। How can we impact? ওকে ম্যাম। ঠিক আছে? আচ্ছা, প্রথম থেকে যে কটা বললাম আমি একবার বলে দিই। দেখো সাবস্ট্রাকচার লেখা রয়েছে, যেটা স্ক্রিন শেয়ারিং করা রয়েছে, দেখতে পাচ্ছ তো পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ ম্যাম। দেখো লেখা রয়েছে এ বিল্ডিং হ্যাজ টু মেন কম্পোনেন্ট, ফাউন্ডেশন or substructure and superstructure. The foundation or substructure is the lowest part of the structure which transmits the load to the soil. ঠিক আছে? মানে তোমার যেটা সমস্ত লোডটাকে মানে পুরো বিল্ডিং এর পুরো লোডটা যেটা মাটিতে ছড়িয়ে দেয়, সেটাকেই আমরা কি বলছি না ফাউন্ডেশন আর সাবস্ট্রাকচার। ঠিক আছে? মেনলি এই পার্টটা নিয়েই আমাদের এই সাবজেক্টটাতে পড়া হবে। এবার দেখো এখানে প্লিন্থ লেভেল রয়েছে। দ্য লেভেল অফ দ্য ফ্লোর ইজ ইউজুয়ালি নোন অ্যাজ প্লিন্থ লেভেল। যে ফ্লোর লেভেল থেকে, যে পোর্শন থেকে, মানে যে লেভেলটা থেকে, গ্রাউন্ড লেভেলের থেকে খানিকটা ওপরে থাকে জেনারেলি প্লিন্থ লেভেল। গ্রাউন্ড লেভেলের থেকে পর যে যে পোর্শন থেকে প্লিন্থ লেভেলটা শুরু হয়, মানে ফ্লোর লেভেলটা শুরু হয়, সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে আমরা ফাউন্ডেশনের মধ্যে ধরবো। হ্যাঁ, আর প্লিন্থ লেভেলের ওপর থেকে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমাদের তোমার ওয়াল, তারপর উইন্ডো, ডোর, এগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব সুপারস্ট্রাকচারের মধ্যে পড়ছে। সেগুলো কিন্তু আমরা এখন পড়বো না এই সাবজেক্টের মধ্যে। ঠিক আছে? বলছি ম্যাম, এটা আমাদের তো মনে হয় হয়ে গেছে, আপনি তো মনে হয় করিয়ে দিয়েছিলেন করিয়ে এটা। দিয়েছিলাম তো? ঠিক আছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। মন্টু বললো তো যে, হ্যাঁ, কারণ চেনা চেনা লাগছে লেখা এখন। মন্টু বললো না নোটস গুলো নেই, সেই জন্য বলে দিচ্ছি আরেকবার। না ম্যাম এইগুলো হয়ে হয়ে গেছে। গেছিল তো?
আচ্ছা ঠিক আছে। এবার দেখো ফুটিং আছে। নোটস ফুটিং নেই হচ্ছে কিন্তু কি, হয়। আমি ফুটিং এর হ্যাঁ দেখবে হয়ে একটা গেছে। ছবি এঁকে দিয়েছিলাম। দেখবে আস্তে আস্তে যত নিচে ওয়াল থেকে সমস্ত লোড গুলো কি হয়, দেখো গাছের ক্ষেত্রে কি হয়, গাছের শেকড় গুলো প্রথম থেকে মানে রুট গুলো যখন যত নিচের দিকে নামে তত দেখবে চারদিকে স্প্রেড করতে থাকে, তাই তো? এবার দেখো ঠিক একই রকম ভাবে আমরা ফুটিং এই ফাউন্ডেশনের যখন পার্ট গুলো করি, তখন কি করি, যত নিচের দিকে নামে না তখন স্টেপ স্টেপ ওয়াইজ বাড়াতে থাকি আর কি, যাতে লোডটা ট্রান্সমিশনটা অনেকটা জায়গা জুড়ে হয়। মানে সেন্ট্রালি একটা পয়েন্টে তুমি যদি লোড দাও, আমরা যখন সেই স্ট্রেস করেছিলাম না, একটা পয়েন্টে যদি তুমি লোড দাও, সেই লোডের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রেস পড়ে। তুমি যদি লোডটা অনেক মানে অনেকখানি এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে কি হবে, স্ট্রেসটা কিন্তু কম পড়ে। ঠিক আছে? তো সেই জন্য ওই ক্ষেত্রে আমাদের ওই ফুটিংটা হচ্ছে ওইভাবে করা হয়, স্প্রেড করে দেওয়া হয় নিচেতে। এরপর দেখো রয়েছে কি বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। বিয়ারিং ক্যাপাসিটি মানে কি, যে কতটা বিয়ার করতে পারবে, সোজা কথা হচ্ছে কতটা মাটি তোমার লোড নিতে পারবে, সেটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি। এবার দেখো এখানে আরেকটা রয়েছে বিয়ারিং ক্যাপাসিটি, মানে হাউ ক্যান উই ইমপ্রুভ দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল, এটাও দেখো লেখানো রয়েছে আমার। ইনক্রিজ, দেখতে পাচ্ছ তো, স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? Increase the depth of the footing, draining the subsoil water, driving sand pile, or ramming the granular material like crushed stone in the soil. এই চারটে পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে পরীক্ষায় যদি আসে। এইগুলো আমি বলে দিয়েছিলাম। ইনক্রিজিং ডেপথ অফ দ্য ফুটিং মানে কি, তোমাকে বেশি করে ফুটিং দিতে হবে। ফুটিং মানে কি, মাটির তলায় সোজা কথা ফাউন্ডেশনের ডেপথ বাড়াতে হবে। ড্রেনিং দ্য সাবসয়েল ওয়াটার, ড্রেনিং দ্য সাবসয়েল ওয়াটার মানে কি, যেসব মাটিতে জলের পরিমাণ মানে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকবে, সেই ময়েশ্চারটাকে আমাদেরকে কমিয়ে ফেলতে হবে। তার অনেক রকম উপায় আছে, সেই উপায়গুলো এখন এখানে বলছি না, পয়েন্টগুলো তোমরা শুধু জানো, সেগুলো বললেই হবে। আর ড্রাইভিং স্যান্ড পাইল হচ্ছে কি, অনেক সময় পাইলিং যে করা হয়, ধরো ওই সিলিন্ড্রিক্যাল টাইপের যে ইয়েগুলো নেওয়া হয়, সেগুলোকে আমরা কি করি না, তার মধ্যে স্যান্ড তুলে ভরে দিই, স্যান্ড ভরে দিয়ে সেগুলোকে পাইল হিসেবে ইউজ করি, তাহলে কি হয় না, মাটির বিয়ারিং ক্যাপাসিটি বেড়ে যায়। আর কি, র্যামিং দ্য গ্র্যানুলার মেটেরিয়াল লাইক ক্রাস্ট স্টোন ইন দ্য সয়েল, তুমি যদি সয়েলের মধ্যে গ্র্যানুলার মেটেরিয়াল মানে ধরো এই তোমার ক্রাস্ট স্টোন বা ইটের টুকরো মানে ক্রাস্ট ব্রিক্স, এগুলো যদি তুমি ইয়ে করে দাও, অ্যাপ্লাই করে র্যামিং করো, র্যামিং করা মানে আমি বলেছিলাম দুরমুশ করা, মনে আছে ক্লাসে বলেছিলাম? হ্যাঁ ওই দুরমুশ করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার ইয়ের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বেড়ে যাবে। ঠিক আছে? এই চারটে পয়েন্ট তোমাদের পরীক্ষার জন্য লিখতে হবে। এবার এখানে পরে আরেকটা জিনিস রয়েছে, দেখো সেফ বিয়ারিং ক্যাপাসিটি। আমি তোমাদের সেফটি ব্যাপারটা বুঝিয়েছিলাম সেই লোড দিয়ে, কতটা লোড, কতটা কে কতটা লোড ক্যারি করতে পারে। বিভিন্ন জায়গাকার মাটি বিভিন্ন রকম, সেই মাটিতে কি আমাদের সেফটি মেজারমেন্টও আলাদা হয়। যেমন ধরো বালি মাটি যেগুলো হয়, বালি মাটির কি হয় না, স্যান্ডি সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি অনেক কম হয়, কারণ তাদের নিজেদের গ্রিপিং পাওয়ার কম। তাহলে আর সেই তুলনায় তুমি যদি আমাদের কলকাতার যে মাটি মানে যেসব মাটিতে গ্রিপিং পাওয়ার বেশি বা ময়েশ্চার বেশি থাকে, তাদের কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি আলাদা হবে। মানে যে মানে জায়গা অনুযায়ী, সোজা কথা হচ্ছে নেচার অনুযায়ী বিভিন্ন জায়গায় কিন্তু, তুমি রকি সয়েল আবার যদি দেখো, সেখানেও কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি আলাদা হবে। বিভিন্ন জায়গাকার বিভিন্ন বিয়ারিং ক্যাপাসিটি। এবার তোমাকে বলতে হবে বিয়ারিং ক্যাপাসিটি আর সেফ বিয়ারিং ক্যাপাসিটি এই দুটো মানে ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি দেখো, এগুলো নিয়ে আমাদেরকে পরে এই ফাউন্ডেশনে না অঙ্ক আছে, সেই অঙ্কগুলোকে আমাদের করতে হবে। এই মানে জেনারেলি বের করতে দেয় সেফ বিয়ারিং ক্যাপাসিটি আর বিয়ারিং ক্যাপাসিটি, তোমার ভ্যালুগুলো জানতে চায়। তো সেই ভ্যালু পরে বলবো, আগে জেনে নিতে হবে সেফ বিয়ারিং ক্যাপাসিটি কি আর বিয়ারিং ক্যাপাসিটি, মানে দুটোর মধ্যে তফাৎ কি। বিয়ারিং ক্যাপাসিটি মানে হচ্ছে যে কোনো ইন জেনারেল কেসে মাটি কতটা তোমার লোড নিতে পারছে। আর সেফ বিয়ারিং ক্যাপাসিটি মানে হচ্ছে কি না, ও কতটা লোড তুমি ম্যাক্সিমাম দিতে পারছো, যেটার ফলে ওর কিন্তু কোনো রকম কোনো মানে প্রবলেম হচ্ছে না, মানে ও ইজিলি ক্যারি করে নিচ্ছে। সোজা হিসেব, তুমি ধরো 10 নিউটন লোড দিলে, 10-এর জায়গায় তুমি যদি 10.5 নিউটন লোড দাও, মানে 10.5 নিউটন লোড দাও, তাহলে কিন্তু মাটিটার মধ্যে ক্র্যাক এসে যাবে, বা তুমি তার উপর যে কনস্ট্রাকশনটা করবে, সেই কনস্ট্রাকশনটা কিন্তু কোনো রকম ভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে? বুঝলে?
ইয়েস ম্যাম, এটা হচ্ছে বিয়ারিং আচ্ছা, ক্যাপাসিটি। এটা হচ্ছে সেফ বিয়ারিং ক্যাপাসিটি। আর বিয়ারিং ক্যাপাসিটিটা হচ্ছে ইন জেনারেল কেস। দেখো আছে এখানে, এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? আমি তো পাঠিয়ে দেবো, এগুলো পড়ে নিও। তোমাদের যদি কোনো কিছু কনফিউশন থাকে আমি পরের দিনের ক্লাসে তোমাদেরকে বলে দেবো। ওকে। এবার দেখো টাইপস অফ ফাউন্ডেশন। এই টাইপস অফ ফাউন্ডেশনের পোর্শনটা খানিকটা আমাদেরকে তোমার বিল্ডিং কনস্ট্রাকশন পার্টে পড়তে হয়েছিল, কিন্তু যেহেতু ফাউন্ডেশনটা মেন এখানে, সেই জন্য ফাউন্ডেশনেও কিন্তু খুব ভালো করে পড়তে হবে টাইপস অফ ফাউন্ডেশন। মেনলি আমরা টাইপস অফ ফাউন্ডেশনে কতগুলো টাইপস পড়বো দেখো। স্প্রেড ফুটিং পড়বো, এই পাতায় রয়েছে স্প্রেড ফুটিং, ঠিক আছে? এই 454 পেজে এই পর্যন্তই রয়েছে স্প্রেড ফুটিং। এর পরের পেজে যাচ্ছি, গিয়ে বলছি আমি তোমাদেরকে। এই পেজটা বলে দিই, তারপর নেক্সট পেজে চলে যাব। দেখো বলছে কি, দ্য স্প্রেড ফুটিং আর দোজ হুইচ স্প্রেড দ্য সুপারইম্পোজ লোড অফ দ্য স্ট্রাকচার ওভার এ লার্জ এরিয়া। দ্য স্প্রেড বি অফ দ্য ফলোইং টাইপস। সোজা কথা হচ্ছে একদম আগে, এখন খুব একটা মানে খুব কমই হয়। ধরো একতলা বিল্ডিং যদি হয়, মানে ধরো 1 স্টোরেড বিল্ডিং বা 2 স্টোরেড বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এই স্প্রেড ফুটিং অ্যাপ্লাই করে থাকি। জেনারেলি নিচে কোনো রকম কোনো বিম দেওয়া হয় না, কোনো পাইল দেওয়া হয় না, কোনো রকম কোনো ইয়ে করা হয় না, জাস্ট নিচে একটা তোমার যে ফাউন্ডেশনের সময় একটা চ্যানেল যে করতে হয়, সে চ্যানেল করে আর্থওয়ার্ক এক্সকাভেশন করে নিচে র্যামিং করতে হয়, করে তোমার লাইম একটা কংক্রিট করতে হয়, অনেকে আবার সিমেন্ট কংক্রিটও করে। তার উপরে সোজা কথা হচ্ছে তোমার ব্রিক দিয়ে একটা ওরা গাঁথনি তৈরি করে। ব্রিকের যে কনস্ট্রাকশন হয়, ব্রিক ওয়ালের মতো একটা গাঁথনি তৈরি করে, তারপর সেটা আস্তে আস্তে ওপরে উঠে কি করে না একটা স্প্রেড ফুটিং করে। স্প্রেড ফুটিং এর তোমাদের যদি ছবি না থাকে, এখন তো অনলাইন হয়ে গেল, আমি তোমাদেরকে ছবি তাহলে পাঠিয়ে দেবো। যদি তার কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, আমি পাঠিয়ে ইয়েস দেবো, ঠিক আছে? স্প্রেড, অথবা তোমরাও নিজেরা সার্চ করে দেখতে পারো স্প্রেড ফুটিং ওকে। কেমন দেখতে হয়। তুমি সার্চ করলে অনেক রকম ছবি পেয়ে যাবে। এবার দেখো স্প্রেড ফুটিং এর টাইপস গুলো আমরা পড়বো এখানে। একবার জাস্ট বলে দিই, নইলে আমিও বুঝতে পারছি না তোমরা কতটা মনে আছে, পরে গিয়ে আবার আবার বাকিগুলো বুঝতে পারবে না তখন। এই দেখো ও স্প্রেড ফুটিং এর কতগুলো পার্ট আছে দেখো। এগুলো হচ্ছে সিঙ্গেল ফুটিং ফর এ কলাম, স্টেপড ফুটিং ফর এ কলাম, স্লোপড ফুটিং ফর এ কলাম, ওয়াল ফুটিং উইদাউট স্টেপস অ্যান্ড উইথ স্টেপস অ্যান্ড গ্রিলেজ ফাউন্ডেশন। এই 5টা ফাউন্ডেশন আমার যতদূর মনে পড়ছে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, বলেছিলাম? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম ওগুলো বলে দিয়েছিলেন আচ্ছা, আপনি। সে না মনে নেই? লেখাও আছে ম্যাম আমাদের কাছে। ঠিক আছে, তাহলে তো মিটেই গেল তো। না না মনে আছে মনে আছে। ঠিক আছে, তাহলে এগুলো একবার দেখে নিও, হ্যাঁ? নইলে পরে আবার বুঝতে পারবে না পরের গুলো। হ্যাঁ, এগুলো একবার দেখে নিও, দেখে নিয়ে তাহলেই বুঝতে পারবে। দেখো ওকে নিচে শুধু যেটুকুনি একটা ইম্পর্টেন্ট জায়গা, দেখো গ্রিলেজ ব্যাপারে লিখেছে, এটা একটু বলে দিই, যেটা মানে খুবই ইম্পর্টেন্ট। দেখো, দ্য বেস ফর দ্য ফার্স্ট 3 টাইপস অফ ফুটিং ইজ মেড অফ কংক্রিট। প্রথম 3টে টাইপস যেটা দেখো, সিঙ্গেল ফুটিং ফর এ কলাম, স্টেপড ফুটিং ফর এ কলাম আর স্লোপড ফুটিং ফর এ কলাম, এই 3টে হচ্ছে কি না কংক্রিটের তৈরি করা হয়, ঠিক আছে? আর when heavy structural loads from column are required to be transformed to the soil of low bearing capacity। সোজা কথা, যেখানে বিয়ারিং ক্যাপাসিটি, যে মাটির ধারণ ক্ষমতা কম, মানে যে মাটি মানে গ্রিপিং পাওয়ারটা খুব কম, সেই মাটির ক্ষেত্রে কিন্তু হেভি স্ট্রাকচার দাঁড় করাতে গেলে কিন্তু আমাদেরকে এই ধরনের ফাউন্ডেশন করতে হবে, এই 3 টাইপের ফাউন্ডেশন করতে হবে। আর দ্য মোস্ট ইকোনমিক্যাল ফাউন্ডেশন ইজ গ্রিলেজ ফাউন্ডেশন। মানে তুমি যদি কোনো বিল্ডিং সস্তায় দাঁড় করাতে চাও, তাহলে কিন্তু তোমার গ্রিলেজ ফাউন্ডেশনটা হচ্ছে অনেক ইকোনমিক্যাল হয়, মানে খুব একটু সস্তা পড়ে। বাকি যে 3টে টাইপস গুলো যেগুলো বললাম তার থেকে কিন্তু সস্তা পড়ে। The depth of such a foundation is limited 0.9 to 1.6 মিটার। সোজা কথা হচ্ছে গ্রিলেজ ফাউন্ডেশন যদি তুমি করো, তুমি কতটা নিচে তোমাকে খুঁড়তে হবে, মাটি খুঁড়তে হবে না 0.9 টু 1.6 মিটার পর্যন্ত। মানে সোজা কথা 1 থেকে 1.5 মিটারের মধ্যে যদি মানে ডেপথ করতে পারো, তাহলে সেখানে গ্রিলেজ ফাউন্ডেশন কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে এবং খুব ইকোনমিক্যালও হবে ব্যাপারটা। গ্রিলেজ ছবি একটু দেখে নিও নেট সার্চ করে, যদি না পাও। ম্যাম গ্রিলেজ ফাউন্ডেশন তো সব জায়গায় করে। বলো। হ্যাঁ বলছি ম্যাম গ্রিলেজ ফাউন্ডেশন তো আবার সব জায়গায় করা, বলছি গ্রিলেজ ফাউন্ডেশন তো আবার সব জায়গায় করা যাবে না। হুম হুম হুম। মানে সস্তার মধ্যে দাঁড় করাতে গেলে মানে 1 স্টোরেজ বিল্ডিং এর জন্য তো গ্রিলেজ ফাউন্ডেশন ঠিক হ্যাঁ আছে। একদম,
ওয়ান স্টোরেড কেন, টু স্টোরেড বিল্ডিংও হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ, তার জন্য কোনো অসুবিধা হবে না। গ্রিলেজ ফাউন্ডেশন, হ্যাঁ, গ্রিলেজ ফাউন্ডেশন তুমি মানে কি বলবো, মোটামুটি যে মাটির বিয়ারিং ক্যাপাসিটি, মোটামুটি আমাদের ধরো কলকাতার মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি আছে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রিলেজ ফাউন্ডেশন খুব ভালো যায় জেনারেলি। যদি যদি তুমি দোতলা বাড়ি করতে চাও, টু স্টোরেড বিল্ডিং করতে চাও, তাহলে কিন্তু গ্রিলেজ ফাউন্ডেশন খুব ভালোভাবেই যাবে এবং সস্তাতেও হবে। ঠিক আছে, গ্লেজ ফাউন্ডেশনের ছবিটা একবার দেখে নিও, পুরো জায়গাটা না ঘুরে নেয়, বুঝলে? বলছি ম্যাম বলো। বলছি ম্যাম ফিউচারে কেউ যদি তার মানে ফ্লোর বাড়াতে চায় তাহলে তো তার ফাউন্ডেশনে তাহলে হবে না গ্রিলেজ ফাউন্ডেশনে। না, তখন তোমাকে তোমাকে মানে ফিউচারে কেউ যদি ওটা 3 তলা বা হ্যাঁ, 4 তলা করতে এবার চায় তো। তার জন্য অপশন আছে, কি বলতো? তোমাকে এমন ভাবে ফাউন্ডেশনটা করতে হবে, তোমাকে ধরো তুমি গ্রিলেজ করলে, তখন ঠিক আছে, গ্রিলেজ ফাউন্ডেশন করে তখন তোমাকে অপশন রাখতে হবে তুমি পাশে কলাম যাতে তুমি তুলতে পারো, বুঝলে? মানে সাপোর্টিভ হিসেবে। তোমরা যদি গ্রিলেজ ফাউন্ডেশনের ছবি দেখো, দেখবে পুরো জায়গাটাকে না পুরো এক্সকাভেশন করে নেয়, মানে খুঁড়ে নেয়, মাটিটা পুরোটা খুঁড়ে নেয়। মাটিটা খুঁড়ে নিয়ে কি করে, তার উপর ঢালাই দিয়ে না ছোট ছোট কলাম তুলে বা বিম তুলে তোমার কনস্ট্রাকশন গুলোকে দাঁড় করায়। সেই ক্ষেত্রে খুব ইজিলি তোমরা পাশে যদি জায়গা থাকে, তাহলে সেই জায়গায় যদি তুমি কলাম তুলে আরো এক্সট্রা সাপোর্ট তুমি যদি বাড়িয়ে দিতে পারো, তাহলে ইজিলি দোতলার জায়গায় 3 তলা কেন 4 তলাও তুমি বানাতে পারবে। বোঝা গেল শুভম? ইয়েস ম্যাম। মন্টু? হ্যাঁ ম্যাম, বুঝেছি। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় বলো। তোমরা একটু ছবি দেখে নিও, ঠিক আছে? এবার আছে দেখো কম্বাইন ফুটিং, কম্বাইন ফুটিংটারও আমি দেখবে ছবি দিয়ে দিয়েছিলাম। ওকে। আর যদি না থাকে দেখবে দুটো কম্বাইন ফুটিং মানে হচ্ছে দুটো ফুটিং, ফুটিং এর ছবি দিয়েছিলাম মনে আছে তো? দুটো ধরো দুটো কলাম নিচ থেকে ধরো উঠছে, ঠিক আছে? তো সেই নিচ থেকে যদি ওপর ওপর দিক পর্যন্ত ধরো মাটির তলা থেকে দুটো কলাম উঠছে, প্লিন্থ লেভেলের অনেক আগেই, মানে গ্রাউন্ড লেভেলের একটু নিচের থেকে কি করা হয়, ওই দুটো কলামকে একটা বিম দিয়ে অ্যাড করে দেওয়া হয়, মানে বিম দিয়ে সংযোগ করে দেওয়া হয়, বুঝতে পারলে? তো সেই বিমটা যদি কানেক্টেড অবস্থায় থাকে, তখন কি হয় না, ওই বিম কি করে, ওই ওপরে সুপারস্ট্রাকচারের লোডটা তখন ক্যারি করে, আর তার বিম লাস্টে কি করে না, ওই ফুটিং দুটোকে তার পুরো লোডটাকে ট্রান্সফার করে দেয়। ঠিক আছে, তো সেই জন্য কম্বাইন ফুটিংটা কিন্তু সেইভাবে ইউজ করা হয়। দেখো এখানে লিখেছে, দ্য কমন ফুটিং হুইচ ইজ কনস্ট্রাক্টেড ফর 2 or more columns is called combined footing। মানে সোজা কথা হচ্ছে একটাই ফুটিং হিসেবে সে কাজ করছে, কিন্তু তার নিচে কিন্তু অনেকগুলো কলাম থাকতে পারে, অথবা দুটো কলাম, মানে একের বেশি কলাম থাকবে, তাহলে সেটা কম্বাইন ফুটিং হবে। আমি ছবি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? এরপর আছে কি স্ট্র্যাপ ফুটিং। স্ট্র্যাপ ফুটিং এ কি বলেছে, when two ওকে। or more footing are connected by a beam, মানে দুটো কিংবা তিনটে ফুটিং যদি একটা বিম দিয়ে কানেক্টেড হয়, it is called strap। It may be used where the distance between the column is so great that combined trapezoidal footing becomes quite narrow with high bending moment। তো এগুলো জাস্ট তোমরা দেখো, ঠিক আছে, দেখে রাখো, আমি তোমাদেরকে ছবি দিয়ে দেবো, ছবি দিয়ে আমি তোমাদেরকে বলে দেবো। এরপর আসছে কি না, র্যাফট অর ম্যাট ফাউন্ডেশন। ওকে। র্যাফট আর ম্যাট ফাউন্ডেশনে কি আছে, আমি বলেছিলাম র্যাফট আর ম্যাট ফাউন্ডেশন কিন্তু খুব কস্টলি ফাউন্ডেশন, ঠিক আছে? খুব মানে কি বলবো, যে যে কনস্ট্রাকশনে লোড বেশি থাকে, মানে সুপারস্ট্রাকচারের লোড বেশি থাকে, কি লিখেছে দেখো, আমি বলছি আগে, এ ফাউন্ডেশন কনসিস্টিং অফ থিক রেনফোর্সড কংক্রিট স্ল্যাব covering the entire area of the bottom of the structure is known as raft or mat foundation when the allowable pressure is low and building loads are heavy. If the required area of footing is more than half the total area structure, then it is more economical to use raft or mat foundation। সোজা কথা হচ্ছে, আমি ভালো করে বলছি শোনো কথাটা, ধরো এমন একটা জায়গা, খুব ছোট একটা জায়গা, ঠিক আছে? সে ছোট জায়গার মধ্যে ধরো আমি বলছি তোমাকে, ধরো 300 স্কোয়ার ফিট এরিয়া, ঠিক আছে? সেখানে তোমাকে ওই 300 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে তোমাকে হয়তো পাঁচটা স্টোরি তুলতে হবে, মানে পাঁচতলা কিংবা ছতলা তোমাকে বিল্ডিং তুলতে হবে। তখন তুমি কি করবে, তুমি তো বেশি ডেপ তো 5 তলা 6 তলা বিল্ডিং এর ক্ষেত্রে
তুমি এবার 300 স্কোয়ার ফিট এরিয়াটাও খুব কম। এবার 5 তলা 6 তলার লোড যখন তোমাকে দিতে হবে, তখন তোমাকে পাইলিং বা তোমার ফুটিং অনেক বেশি হবে, বা কলাম নিচে অনেক বেশি দিতে হবে। তখন দেখা যাচ্ছে কি এত বেশি কলাম বেড়ে যাচ্ছে ওই 300 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে, মানে পুরো জায়গাটা ভীষণ ক্লামজি হয়ে যাচ্ছে। অত কলাম তুমি না বাড়িয়ে তুমি কি করবে, পুরো জায়গাটাকে তুমি এক্সক্যাভেট করে নাও, মানে খুঁড়ে নাও। খুঁড়ে নিয়ে সেখানটায় পুরো ভালো করে, যেমন স্ল্যাব ওপরে ঢালাই করে, মানে ঘরের ওপরে যেমন ছাদ ঢালাই করে, ঠিক সেরকম করে তুমি নিচটাকে ভালো করে তুমি ফাউন্ডেশন করে তুমি ঢালাই করে দাও। ঢালাইয়ের ওপর তুমি এবার কলাম তোলো। কলাম তুলে এবার তুমি তার ওপর ফাউন্ডেশন তৈরি করো। তাহলে কি হবে, পুরো ব্যাপারটা নিচে, মানে সোজা কথা নিচটা একটা মানে স্ল্যাবের মতো রইলো। সেই ক্ষেত্রে হবে কি না, ও অনেক বেশি লোড তোমার ক্যারি করে ফেলবে। এমনি তুমি রাদার দ্যান তুমি যদি এমনি কলাম দাও বা তোমার এমনি অন্য কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, ঠিক আছে? এবং এটা তোমার অনেক সুবিধেও হবে। প্রথম কথা হচ্ছে তোমার, মানে বলো। না বলছি ম্যাম, মানে র্যাফটার ম্যাট ফাউন্ডেশন ওটা স্মল এরিয়ার জন্য ফাউন্ডেশনটা সুবিধা হ্যাঁ, হবে, তাই তো? শুধুমাত্র তাই না, মানে স্মল, 1 কাঠা জমির উপর আমি এটা করতে পারি। হ্যাঁ, শুধু স্মল এরিয়া নয়, স্মল এরিয়া যে এরিয়ার মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম, এবং তার থেকেও বড় কথা হচ্ছে হয়তো তোমাকে অনেক বেশি লোড দিতে হবে, মানে তোমার সুপার স্ট্রাকচারটা 3 তলা 4 তলা 5 তলা হতে হবে। সেই ক্ষেত্রে ওইটুকুনি এরিয়ার মধ্যে তোমার ফাউন্ডেশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? তো তখন তোমাকে করতে হবে কি না, র্যাফট আর ম্যাট ফাউন্ডেশন করতে। আমি আজকেই তোমাদেরকে ছবিগুলো পাঠিয়ে দেবো, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। বুঝতে পেরেছো কিভাবে হয়? ওকে। হলো তাহলে এই পর্যন্ত। আচ্ছা, এই যে কটা আমি পোর্শন বললাম তোমাদেরকে, এই সব কটা কিন্তু ফাউন্ডেশনের তোমার ইয়ে, তোমার কি বলবো, ফাউন্ডেশনের তোমার শ্যালো ফাউন্ডেশন বললাম, এগুলো কিন্তু ডিপ ফাউন্ডেশন নয়। ফাউন্ডেশন জেনারেলি দুটো টাইপের হয়, তাই তো? একটা হচ্ছে শ্যালো, শ্যালো মানে খুব একটা গভীরে যাবে না, মানে একদম মাটির ডেপথটা খুব বেশি হবে না। আর আরেকটা হচ্ছে কি না, ডিপ ফাউন্ডেশন, মানে খুব ডিপে চলে যাবে যেটা। এটা যে কটা পার্ট আমরা এতক্ষণ পড়লাম সেটা শ্যালো ফাউন্ডেশনের পার্ট বললাম। এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি ডিপ ফাউন্ডেশনের পার্ট। ডিপ ফাউন্ডেশনের মধ্যে আমরা জেনারেলি 3টে টাইপস জানি। সেটা হচ্ছে পাইল ফাউন্ডেশন, পায়ার ফাউন্ডেশন, আর ক্যাশন অর ওয়েল ফাউন্ডেশন, ঠিক আছে? দেখো, পাইল ফাউন্ডেশন, পায়ার ফাউন্ডেশন আর ক্যাশন ফাউন্ডেশন, এই 3টে টাইপস যেটা, পাইলটা আমি বলে দিয়েছি, মনে পড়ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, পাইলের আগে আমি, হ্যাঁ ম্যাম, পাই ফাউন্ডেশনটা আমরা সেই মনে আছে আমি। মনে আছে তো? আচ্ছা, আমি যাবো, দাঁড়াও। এখানে দেখো, এই যে যে পেজটা আমি বলেছি দিয়েছি, দেখো এখানে পাইল, পায়ার আর ক্যাশন যেটা রয়েছে, তিনটেরই দেখবে পরপর 3টে ডেফিনেশন রয়েছে। দেখো এই যে এখানে রয়েছে, আমি যে প্রথমে রয়েছে পাইল, তারপর রয়েছে পায়ার, আর তারপর রয়েছে ক্যাশন। 3টে ডেফিনেশন কিন্তু তোমরা নোট করে নিও, ঠিক আছে? এখন না, আমি পরে পাঠিয়ে দেবো, এই ছবিটা তুলে পাঠিয়ে দেবো, তখন নোট করে নিও। যদি থাকে তো খুব ভালো, আর যদি না থাকে আরেকবার লিখে নিও, এগুলো পরীক্ষার জন্যই বলছি, ঠিক আছে? আর পাইলের জন্য দেখো, পাইলের ক্লাসিফিকেশন যেগুলো সেগুলো হচ্ছে আমি বলে দিয়েছিলাম, তবু আরেকবার বলছি। পাইলের অনেক রকম ক্লাসে, আর পাইলটা কিন্তু খুব, পাইলটা তোমরা যখন কাজ করবে, এখন তো পাইলে বেশি কাজ হয়, ধরো মাল্টি স্টোরেড বিল্ডিং এর ম্যাক্সিমাম গুলোর সমস্ত ফাউন্ডেশন কিন্তু পাইল ফাউন্ডেশন দিয়েই হয়। পাইল ছাড়া কিন্তু অত বড় বিল্ডিং তোমরা দাঁড় করাতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য পাইলটা খুব ভালো করে পড়ো, আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, সেটা ভালো করে দেখে নেই। অনেক জায়গায় অনেক রকমের পাইল ব্যবহার হয়। এবার তার মধ্যে ক্লাসিফিকেশন বেসড অন দ্য ফাংশন যেগুলো রয়েছে, সেগুলো দেখো, বিয়ারিং পাইল, ফ্রিকশন পাইল। এই দুটো পাইল আমি আগে বলে দিই, তারপর নেক্সট পেজে গিয়ে বাকিগুলো বলে দেবো। Bearing pile হচ্ছে the piles which do not support the load by themselves but act as a medium to transmit the load from the foundation to the resist substratum are known as bearing piles. সোজা কথা হচ্ছে যে ফাউন্ডেশনের লোড, যে মাটির লোড বিয়ারিং কম, সেই তোমার সেই সয়েলের ক্ষেত্রে তোমাকে বিয়ারিং পাইল দিতে হবে। সোজা কথা মানে সয়েল বিয়ার করতে পারছে না লোডটা, তার জন্য সাপোর্টিভ হিসেবে তুমি
সেখানে ফাউন্ডেশনে বিয়ারিং পাইল ইউজ করছো, বুঝলে? হ্যালো? হ্যাঁ ম্যাম, বুঝেছি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রিকশন পাইল। দেখো ফ্রিকশন পাইলে রয়েছে কি, আমি রয়েছে এখানে বলা রয়েছে দ্য পাইলস উইচ আর ড্রিভেন ইন দ্য টাইপস অফ সয়েল হুজ স্ট্রেংথ ডাজ নট increase with depth, or where the rate of increase strength with depth is very slow, are known as friction pile. ঠিক আছে, এবার দেখো এই ফ্রিকশন পাইল আমি বলে দিই। ফ্রিকশন পাইল হচ্ছে এমন একটা পাইল, সেই যে সয়েল, ধরো স্যান্ডি সয়েল, আমরা তো জানি স্যান্ডি সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি খুব কম, মানে কোহেশনলেস সয়েল, যার মধ্যে কোহেশন একদমই নেই, মানে গ্রিপিং পাওয়ার একদমই নেই। তখন তুমি কি করবে, সেখানে যদি তুমি কোনো ফাউন্ডেশন দাঁড় করাতে যাও, মাটি যদি নিজেই না ধরে রাখতে পারে কোনো কনস্ট্রাকশনকে, তখন তুমি কি করে সেখানে কনস্ট্রাকশন দাঁড় করাবে? তখন তোমাকে কি করতে হবে, যে এমন কিছু পাইল ইউজ করতে হবে যেখানে কিন্তু যাতে ফ্রিকশন কাজ করে। ফ্রিকশন কিভাবে কাজ করবে, মানে তুমি যে পাইলটা ইউজ করবে সেই পাইলের সারফেস, মানে আউটার সারফেস এরিয়া যেটা, সেখানে এমন একটা সারফেস এরিয়া তোমাকে ক্রিয়েট করে দিতে হবে যাতে সেখানে ওই ওই জায়গাকার সয়েলটা ফ্রিকশন ফ্রিকশন একটা ফোর্স ক্রিয়েট করে, যার ফলে পাইলটা যাতে ভালোভাবে গ্রিপিং পাওয়ারটা পেয়ে যায়। ঠিক আছে, জেনারেলি স্যান্ডি সয়েলেই ফ্রিকশন পাইল ইউজ করা হয়। ম্যাম, বলো। ম্যাম বলছি ওই ফিক্সড ফাইলটা একটু কাটা 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 হ্যাঁ কাটা হ্যাঁ ম্যাম, হ্যাঁ, তখন একদম দেখতে একদম। এটা ম্যাম আপনি হ্যাঁ বলছিলেন তখন বলেছিলাম, রাফ হয়। ওই যে যে শিট গুলো দিয়ে করা হয় না, বা ধরো কংক্রিটেরও তো অনেক সময় হয়, আর সারফেসটাকে এত রাফ করে দেওয়া হয়, কেটে কেটে দেওয়া হয় এমন ভাবেই যাতে ওর খাঁজে খাঁজে সয়েলটা আটকে যায়। তার ফলে কি হয়, খুব চট করে ও মানে পাইলগুলো নড়তে পারে না আর কি, মানে গ্রিপিং পাওয়ারটা ওইখান থেকেই পেয়ে যায় সোজা হিসেবে। ঠিক আছে, বুঝেছো মন্টু? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। আছো তো, না গেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা দাঁড়াও তো, এটার পেজ নাম্বার কত আমাকে আচ্ছা একটু আচ্ছা, বলো তো। দেখছি। ও 455, তাই তো? 455। আচ্ছা 455 এর পর এটা দেখো তো, খুলেছি যেটা 456 নয়, এটা এটা কি 456? না, ক্লিয়ার আসে। এইটা মনে হচ্ছে, দাঁড়াও ক্লিয়ার আসছে না ম্যাম। এবার দেখো আসছে। এবার দেখো, দেখতে পাচ্ছ কম্প্যাকশন পাইল, ব্যাটার পাইল লেখা আছে। সময় লাগবে। আচ্ছা আসুক। উম, উম, এলে বলবে। এসেছে ক্লিয়ার। না, না ম্যাম ক্লিয়ার আসছে না, এক- দেখছি আমি। একদমই মানে ওপর না দিকটাও ম্যাম, দেখতে পাচ্ছ না? নেট স্লো। ঠিক আছে, দেখো না, দেখো, অসুবিধা নেই। না পুরো ঝাপসা হয়ে রয়েছে। এখনো আসছে না? না না ম্যাম, আসছে না। আচ্ছা ঠিক আছে, শোনো, যদি না আসে অসুবিধে নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা 4টে টাইপ লিখে নাও, ঠিক আছে? আমি পরে ছবি তুলে পাঠিয়ে দেবো, তখন তোমরা ওটা দেখে নিতে পারবে। 4টে পয়েন্ট লিখে নাও। 1 নম্বর, মানে এখন আগে কটা কি কি বললাম, আগের পেজে কি কি বলেছিলাম? আগের পেজে ম্যাম সাবস্ট্রাকচার না, পাইল, ফাউন্ডেশন আগের সয়েল, পেজে ফুটিং, বলেছিলাম ফ্রিকশন পাইল বিয়ারিং আর বিয়ারিং ক্যাপাসিটি পাইল, অফ দ্য তাই তো? সয়েল। হ্যাঁ, ও হ্যাঁ, ফ্লেক্সিবল পাইল আর বিয়ারিং পাইল, হ্যাঁ, এটা বলেছি হ্যাঁ। বিয়ারিং পাইল বলেছিলাম। এই পেজে বলছি কি, দেখছি। এই দুটো টাইপ গেল। এই এছাড়া মানে পাইলের তোমার মানে ফাংশনের ওপর বেস করে তোমার পাইলের ক্লাসিফিকেশন। তার মধ্যে প্রথমে বলেছি বিয়ারিং পাইল, তারপর বলেছি ফ্রিকশন পাইল। এর নাম্বার 3 হচ্ছে কি কম্প্যাকশন পাইল। এটা লিখে রাখো, ডেফিনেশন লিখতে হবে না, পরে লিখে নিও, জাস্ট পয়েন্টটা লিখে রাখো যাতে মনে করতে পারো। কম্পেনশন পাইল। কম্প্যাকশন, COMPACTION।
কম্প্যাকশন পাই ওখানে। ঠিক আছে? কম্প্যাকশন পাইলের ক্ষেত্রে দেখো আমরা কি জানবো না, দ্য পাইলস which are driven in granular soil with the aim of increasing the bearing capacity of the soil are known as পাইল। সোজা কথা হচ্ছে কি না, এটা গ্র্যানুলার সয়েল। গ্র্যানুলার সয়েল মানে হচ্ছে কি না, যে মাটি একটু বেশি মানে গ্র্যানুলার মেটেরিয়াল আমরা কি জানি, একটু বেশি দানা দানা বেশি আর কি, সোজা হিসেব মানে এতে তোমার ইয়ে পাবে, এতে গ্রিপ পাবে। সেটা রকি সয়েলও হতে পারে, কোনো প্ল্যাটিউ এরিয়া, তোমার মালভূমি এরিয়ার কোনো মাটি হতে পারে। ঠিক আছে? তো সেই জায়গায় যদি তোমাকে কোনো কনস্ট্রাকশন করতে হয় তখন তোমাকে কিন্তু কম্প্যাকশন পাইল ইউজ করতে হয়। এগুলো ইন জেনারেল যেমন পাইল হয় সেগুলোই হবে, জাস্ট এগুলো দেখতে এগুলো এবার এবার মেটেরিয়াল যখন পড়াবো আমি বলে দেবো এগুলো কি ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, কিরকম দেখতে হয়। তো এগুলো কিন্তু সেই ক্ষেত্রে মানে জাস্ট জেনে রাখো যে যে গ্র্যানুলার সয়েলের ক্ষেত্রে কিন্তু আমরা কম্প্যাকশন পাইল ইউজ করব। ঠিক আছে? তারপর 4 নম্বর পয়েন্ট লেখো ব্যাটার পাইল। বলছিলাম হিল এরিয়া থেকে এই পাইলে। হ্যাঁ, হিলি এরিয়া এই পাইল আমরা ইউজ করতে পারবো, কম্প্যাকশন পাইল ইউজ করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার লেখো ব্যাটার পাইল। BATTER, ব্যাটার, ব্যাটার পাইল। ব্যাটার পাইলে হচ্ছে কি দ্য পাইল which are driven at the ইয়েস ম্যাম। inclination to resist large horizontal inclined force are known as batter pile। মানে সোজা হিসেব, ধরো হরাইজন্টাল কোনো ইনক্লাইন ফোর্স তোমার কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে অ্যাপ্লাইড রয়েছে। ইনক্লাইন ফোর্স, হরাইজন্টাল ফোর্স কি কিরকম ক্ষেত্রে, মানে ইনক্লাইনলি কোনো কনস্ট্রাকশন যখন আমরা করি, এমন কিছু একটা মানে পোর্শন বলো, এমন একটা পার্ট বলো যেখানে ইনক্লাইন ফোর্স অ্যাপ্লাই হয়, বলো তো দেখি শুভম। हम কনস্ট্রাকশন ইমপ্লয় ফর সাপ্লাই হয়। হুম, কোথায় হয় বলো? আর দেখেছেন বসে হ্যাঁ, ইনক্লাইন ফোর্স আপনার ঠিক বলতে পারবো না ম্যাম। হ্যাঁ ইনক্লাইন ফোর্স আমি বলছি শোনো। ইনক্লাইন ফোর্স অনেক জায়গায় অ্যাপ্লাই হয়। প্রথম কথা হচ্ছে তোমার স্টেয়ারকেস যদি তুমি বানাতে চাও, তোমাকে তো একটা স্ল্যাবকে ইনক্লাইন হিসেবে ইনক্লাইন করে রাখতে হবে আগে। তার উপর তো তুমি স্টেপস গুলো গাঁথনি করতে পারবে, তাই না? মাউন্ট করাতে পারবে। তো সেই ক্ষেত্রে স্ল্যাব যেটা আমরা ইনক্লাইনলি অ্যাপ্লাই করি সেটা তো ইনক্লাইন, সেই স্ল্যাবের ফোর্সটা যেটা আমরা সয়েলে যেটা পাচ্ছি সেটা তো ইনক্লাইনলি অ্যাপ্লাইড হচ্ছে, তাই না? যে জায়গায় স্টেয়ারকেস হবে সেই জায়গায় কিন্তু আমাদেরকে ব্যাটার পাইল ইউজ করতে হবে তার তলায়। মানে সোজা কথা হচ্ছে স্টেয়ারকেস যেখানে হবে সেই জায়গায় আমাদেরকে ব্যাটার পাইল অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও আরো অনেক জায়গায় ইনক্লাইনলি, বা এখানে দেখো আরেকটা কথা বলেছে হরাইজন্টাল ইনক্লাইন ফোর্স বলেছে। হরাইজন্টাল কোনো ফোর্স কিভাবে অ্যাপ্লাই হবে দেখো, ধরো কোনো মানে ওয়াটার বডি আছে, সেখানে ধরো নদীর পাড় তো অনেক সময় গাঁথনি হয়, নদীর পাড়কে বাঁধানো হয় তো যাতে না ভেঙে যায়, পাড় যাতে বেশি ভেঙে না যায়। তো তখন কি হয়, আচ্ছা নদীর পাড়ে কি হয়, জলের ধাক্কা লাগে, তার ফলে কি হয় মাটির পাড় আস্তে আস্তে ভেঙে যেতে থাকে, এই নদীর পাড় আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। তো জল যখন ধাক্কা মারে তোমার গ্রাউন্ডকে, মানে মাটি সোজা কথা হচ্ছে নদীর পাড়কে, তখন কিন্তু হরাইজন্টাল ফোর্সও অ্যাপ্লাই হয়। তো সেই ক্ষেত্রেও আমরা যদি কোনো রকম কোনো কনস্ট্রাকশন ওখানে মানে খুব স্ট্রং কোনো কনস্ট্রাকশন করতে চাই, জেনারেলি এত খরচা করা হয় না। তবুও ধরো আমি বলছি, ধরো ড্যাম বা ব্যারেজ বা ওয়্যার যেখানে হয় সেখানে কিন্তু ব্যাটার পাইল অ্যাপ্লাই করা হয় ফাউন্ডেশনের ক্ষেত্রে। মানে সোজা কথা হচ্ছে ফোর্স যখন তোমার পারপেন্ডিকুলার মানে লম্বা হয়ে পড়বে, মানে সোজা কথা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে, তখন কিন্তু ব্যাটার পাইল আমরা অ্যাপ্লাই করব না। কোনো রকম ভাবে হরাইজন্টাল বা ইনক্লাইন, যে কোনো অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অবস্থায় পড়লে কিন্তু তখন আমাদেরকে ব্যাটার পাইল সেই মানে তার তলায় যেই জায়গাটায় পড়ছে তার নিচে আমাদের যখন ফাউন্ডেশন করতে হবে তখন কিন্তু আমাদেরকে ব্যাটার পাইল অ্যাপ্লাই করতে হবে। এগুলো দেখতে কিরকম একটা দেখতে হয়, এগুলো খানিকটা রেক্ট্যাঙ্গুলার শেপ হয়, সেটা আমি ছবি দিয়ে দেবো তোমাদের কেমন দেখতে হয়। তো একটু ধরে নাও, তো তখন আমরা বলে নেব, ঠিক আছে? তো তাহলে লিখে রাখো ব্যাটার পাইল।
ওখানে বলছি না, এই ব্যাটার পাইল শুধু মানে আমাদের এই ইনক্লাইন ফোর্স আর হরিজন্টাল ফোর্সের জন্য শুধু অ্যাপ্লিকেবল, আর পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রির জন্য অ্যাপ্লিকেবল একদম না, তাই তো? একদম ঠিক বলেছো, এটা মাথায় রাখলেই হবে। এবার হচ্ছে কি ফেন্ডার পাইল, লেখো FENDER, ফেন্ডার পাইল। ফেন্ডার। হ্যাঁ, লিখেছো? দেখো, এটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে, দেখো, দ্য পাইলস ইউজ টু প্রোটেক্ট কংক্রিট ডেক অর waterfront structure from the impact are called fender pile। এইটাও খানিকটা ব্যাটার পাইলের মতো। এই ব্যাটার পাইল আর ফেন্ডার পাইলের মধ্যে শুধুমাত্র তফাৎ একটা জায়গাতেই। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফেন্ডার পাইলে তোমার শুধুমাত্র হরাইজন্টাল ফোর্স ও মানে রেস্ট্রিক্ট করবে। ব্যাটার পাইলের ক্ষেত্রে যেমন ইনক্লাইন ফোর্স এবং হরাইজন্টাল ফোর্স দুটো ফোর্সই ও রেস্ট্রিক্ট করছে, সেই ক্ষেত্রে ফেন্ডার পাইল কি করছে না, তোমার শুধুমাত্র হরাইজন্টাল ফোর্সটাকে রেস্ট্রিক্ট করছে। মানে যেখানে এই যে এখানে দেখো বলেছে কংক্রিট ডেক। কংক্রিট ডেক কোথায় থাকে জানো? ডেকটা কোথায় থাকে? কংক্রিট, কংক্রিট ডেক হচ্ছে, না ওই যে স্ল্যাব গুলো যেখানটা আমরা হচ্ছে আপনার কংক্রিট দেখতে আপনার অ্যাকচুয়ালি তো মানে ছাদের ওই সব না দিকগুলো না তো। না না, আমি তোমাকে বলছি শোনো। এইটা হচ্ছে কি, ধরো কোনো নদীতে বা ধরো লঞ্চ ঘাটে গেছো তো, গঙ্গার যে লঞ্চে করে গেছো তো, গঙ্গা পার হয়েছে তো হ্যাঁ ম্যাম। হাওড়াতে, বা তোমার এই দিককার যে সমস্ত জায়গাতে যেখানে হ্যাঁ ম্যাম। লঞ্চটা এসে আটকাচ্ছে মানে লাগছে পাড়েতে, সেটা তো একটু জলের মানে একদম পাড়েতে এসেই তো লাগে না, একটু জলের মধ্যে গিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়, স্ল্যাব থাকে, তার উপর গিয়ে লোকেরা দাঁড়ায়, সেখান থেকে লঞ্চে ওঠে, তাই তো? ওই যে পোর্শনটা, ওটাকে ডেক, ওই 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 পোর্শনটা কিন্তু তোমার যে 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 ওই পোর্শনটাকে করতে গেলে তোমাকে কিন্তু ফেন্ডার পাইল দিয়ে করতে হবে। আবার ধরো ডক, খিদিরপুর ডকে যদি কোনোদিন যাও, যেখানে বড় বড় জাহাজগুলো এসে তো সেখানে মানে এসে দাঁড়ায় আর কি, তো সেখানে কিন্তু ওই হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই হয়। মানে প্রথম কথা জলের ধাক্কা তো থাকেই, দ্বিতীয় কথা ওই বড় বড় জাহাজগুলো এসে যখন তোমার ডকে এসে হয় আর কি, দাঁড়ায়, তখন কিন্তু ওই জাহাজেরও একটা ধাক্কা কিন্তু ইয়ের মধ্যে লাগে, তোমার ওই ইয়ের মধ্যে তোমার অ্যাপ্লাই হয়, ওই যে স্ল্যাবটা আছে স্ল্যাবটার ওই মধ্যে যে আটকায়। স্ট্যান্ডটার হ্যাঁ মধ্যে। হ্যাঁ, ওইখানে কিন্তু তুমি যা তা যেমন, ওখানে আবার ব্যাটার পাইলেও ওকে। হবে না, জানো তো? ওখানে কিন্তু ওই যে ডক বলছি, মানে অনেক বেশি ওখানে ফোর্স লাগছে, হরাইজন্টাল ফোর্স কিন্তু অনেক বেশি আসছে, ওইখানে কিন্তু তোমাকে ফেন্ডার পাইলই দিতে হবে, অন্য কোনো পাইল দিলে হবে না। ম্যাম তাহলে বলছি যখন ড্যাম কনস্ট্রাকশন হুম। হয় আমরা তখন ওর ব্যাটার পাইল বা ফিন্টার পাইলের মধ্যে যে পাইল প্রেফার করবো, না ফিন্টার পাইলও দিতে পারি শুধু? এবার এবার দেখো, এবার হচ্ছে কি, তোমাকে দেখতে হবে যে কনস্ট্রাকশনটা করছো সেখানে হরাইজন্টাল ফোর্স বেশি না ইনক্লাইন ফোর্স বেশি। তুমি মাথায় রাখবে যে যেখানে ইনক্লাইন ফোর্স বেশি থাকছে সেখানে কিন্তু তোমাকে ব্যাটার ফাইল দিতেই হবে। কারণ আর ফেন্ডার পাইল হচ্ছে হরাইজন্টাল ফোর্সের জন্য, আবার ফেন্ডার পাইল কিন্তু ইনক্লাইন ফোর্স নিতে পারবে না, বুঝেছো? ওকে ম্যাম, হ্যাঁ বলছি আমরা কি একসাথে দুটো পাইল ইউজ করতে পারি? মানে আমরা একসাথে দু রকম পাইল ইউজ করতে পারি, মানে ব্যাটার আর ফিন্ডার, নিশ্চয়ই পারো, কোনো ফর অসুবিধেই নেই। এক্সট্রা সেফটি তবে তার কিছু ডিজাইন ইউজ কিন্তু করতে পারি? অন্যরকম হয়ে যাবে, কারণ দেখো, মানে এমন একটা জায়গা দেখি যেখানে। হ্যাঁ বলো, বলো। ম্যাম ম্যাম একবার বলবেন? আচ্ছা, মন্টু বলছিলে, বলো মন্টু। বললো ডিজাইন অন্যরকম হবে তাহলে। না ম্যাম, আমি বলছিলাম এই ব্যাটার আর ফিল্ডারের মধ্যে তাহলে শুধু এই হরিজেন্টাল আর ইনক্লাইন্ডেরই ডিফারেন্স, তাই তো? একদম একদম, ব্যাটার জানবে ইনক্লাইনেশন, এবং ও কিন্তু শুধু যে ব্যাটার হচ্ছে কি বলতো জয়েন্টলি ও ম্যাক্সিমাম ইনক্লাইন ফোর্সটাকেই রেজিস্ট করে, কিন্তু সেই জায়গায় যদি অল্প পরিমাণ তোমার হরাইজন্টাল ফোর্সও থাকে সেটা নিয়ে নেবে। কিন্তু ফেন্ডার পাইল কোনো রকম ভাবে ইনক্লাইন কোনো ফোর্স নিতে পারবে না, শুধু হরাইজন্টাল ফোর্সই নেবে।
ক্লিয়ার? ওকে ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে, এবার নেক্সট ইয়েটাতে যাচ্ছি। আচ্ছা, কতক্ষণ হয়েছে বলো তো? কটা বাজে? 8টা বাজে, তাই তো? ডাক্তার ইয়েস ম্যাম। নোট করি। আচ্ছা, আমি এটা বলে আমি তোমাদেরকে আজকের মতো শেষ করে দেবো। নেক্সট দিন আমি এটা বলে দিই, তারপর বলছি। শিট পাইলস আছে। শিট পাইলস এ রয়েছে কি দেখো, দিস পাইলস আর কমনলি ইউজড অ্যাজ বাল্ক হেড অর অ্যাজ impervious cut all the reduce seepage and uplift under hydraulic structure. These piles are not meant carrying any varying load. These sheet piles are made of wood, স্টিল অর কংক্রিট। এই শিট পাইল আমি তোমাদেরকে বলেছিলাম, সেই একটা কাগজ রোল করে দেখিয়েছিলাম, মনে আছে ক্লাসে? হ্যালো? একবার বলো তাহলে মনে হবে। ধরো তুমি কোনো পেপারকে যদি রোলের মতো বানাও, একবার বলে দিন। রোলের মতো বানাও, ভেতরটা তো ধরো পেনের পোর্শনটা, ভেতরের পোর্শনটা তো হলো। যদি তুমি পেনটাকে ও কনসিডার হ্যাঁ, করো, হ্যাঁ, পেনের ভেতরের পোর্শনটা তো হলো। এবার পেনটাকে তুমি যদি একটা দিক কেটে দাও, তাহলে কি হবে? ওটা একটা রেক্ট্যাঙ্গুলার শিট হয়ে যাবে। একটা রেক্ট্যাঙ্গুলার শিটকে তুমি যদি রোল করো, তাহলে ওটা সিলিন্ড্রিক্যাল শেপ হবে, তাই তো? সোজা কথা, একটা পাতাকে তুমি যদি মুড়ে দাও, তাহলে কি হবে সেটাই দেখো। দাঁড়াও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 1 সেকেন্ড। দেখতে পাচ্ছ আমায়? পাচ্ছ? এই দেখো, যদি আমি এইভাবে এইভাবে একটা এটা তো পেজ একটা, যদি আমি রোল করি, এরকম রোল হবে তো, একটা হলো সেকশন হবে তো। এই হলো সেকশনটা যদি আমি দাঁড় করিয়ে দিই, এটা তো একটা পাইল হিসেবে দাঁড়াচ্ছে, তাই না? পাইল হিসেবে দাঁড়াচ্ছে তো। তো এই যে হলো সেকশনটা রয়েছে, এর মধ্যে ধরো আমি কিছু কংক্রিট ভরে দিলাম, তাহলে কি হবে? এটা একটা পাইল হিসেবে কাজ করবে। বলেছিলাম না, জলের তলায় এই ধরনের কনস্ট্রাকশন ব্যবহার করা হয়। এই সিলিন্ডারটাকে মানে জলের মধ্যে দিয়ে ভেতরে দিয়ে দেওয়া হয়। তার ফলে কোনো রকম ভাবে জল এর মধ্যে ঢুকতে পারে না, আর এর মধ্যে কিন্তু কংক্রিট দিয়ে দেওয়া হয়। মনে আছে? হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, তো সেই ওই পাইলটার কথাই আমি বললাম, ঠিক আছে? তো এইটাই হচ্ছে লাস্ট, কি নাম বললাম পাইলটার? পাই। শিট পাইল। লিখে রেখেছো তো? এবার দেখো, ওই শিট পাইলটা আমরা কিন্তু বিভিন্ন হাইড্রোলিক স্ট্রাকচারের ক্ষেত্রে, ফাউন্ডেশন যদি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই ধরনের শিট পাইল ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আমি কটা কথা বলছি। আজকে এই হ্যাঁ, পর্যন্ত তোমরা আগে দেখো, ঠিক আছে? নেক্সট দিন আমি নতুন পড়া শুরু করব। আরেকটা সাবজেক্টও তো তোমাদের রয়েছে, তাই। আরসিসি। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স লাস্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওই তাহলে আমি আর পুরনো পড়ার দিকে যাব না। নেক্সট ক্লাস আমি কবে নেব আমি বলে দেবো। আমি ওই তোমার, ওটা তো পুরো ম্যাথ বেস, ওটা আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে কি করবে না করবে। আমি এই গুগল মিটেই আমি তোমাদেরকে কোড পাঠিয়ে দেবো, বলে দেবো হুম। হোয়াটসঅ্যাপে। বলে দিয়ে তোমরা তোমরা ওই ওই ক্লাসটা ফলো করে নিও, ঠিক আছে? শুনতে পেলাম না, শুভম। আজকে কিছু ক্লাসে আমাকে একটু নোটসটা পাঠিয়ে দেবেন? ভিডিওটাই আসছে না, আজকে ওই জন্য কোনো নোট কোন নোটসটা? আজকে কিছু পড়ে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে সব পাঠিয়ে দেবো। এই যে 3টে পেজ আমি না, এই 3টে পেজ আমি ছবি তুলে এখনই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ওইগুলো স্টাডি করো, দেখো।
যদি সমস্যা হয় আমি ছবিও আর ওই রিলেটেড যা ছবি আছে সেগুলোও আমি পাঠিয়ে দেবো। তোমরা দেখো, পড়ো, যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে আবার বলে দেবো। ঠিক আছে? আর এখানে কানেকশন কেটে কেটে যাচ্ছে, আমি আবার ফোনে বা হোয়াটসঅ্যাপে শুভম, তুমি এক কাজ করো, একটা গ্রুপ ক্রিয়েট করে নাও তোমাদের, আমাকে অ্যাড করে দিও তাতে, হোয়াটসঅ্যাপে, আমি সেটাতে পাঠিয়ে দেবো। ঠিক আছে? সুভাষ স্যারকে একটু ইনফর্ম করে দিও যে ম্যাম ইয়েতে ক্লাস হ্যাঁ, নিয়ে নিয়েছেন। ওকে। ঠিক আছে, চলো, টাটা। সবাই ঠিক আছো তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমাদের বাড়ির চারপাশে এখনো পর্যন্ত ঠিক আমাদের আছে। বাড়ির চারপাশে সব রেড জোন, কাউকে বেরোতে দিচ্ছে না, পুলিশ পুরো আটকে দিয়েছে, আর অনেকজন মারাও ও, গেছে। না, আমাদের এখান থেকে একজন ভর্তি হয়েছে, এখনো মারা যাওয়ার খবর পাইনি। যাই হোক, সাবধানে থেকো, ঠিক আছে? হ্যাঁ, চলো, টাটা। হ্যাঁ, টাটা। আচ্ছা, মোনা, বলছি যে এখান থেকে লেফট দ্য মিটিং কিভাবে করবো রে? আর সেভ করবো ওই রেকর্ডিংটা, এটা করলে লেফট হয়ে গেল, তাই তো? আর আচ্ছা। রেকর্ডিংটা চালিয়েছিলে? হুম।